নমস্কার আপনাদের প্রত্যেককে। আপনাদের সঙ্গে আমি দীপায়ন স্পিক্সে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে যে মানুষটিকে নিয়ে আমি কথা বলবো সেই মানুষটি আসলে একজন আদ্যন্ত সন্ন্যাসী। কিন্তু সন্ন্যাসী বলতেই আমাদের চারপাশে যে একটা স্টিরিওটাইপের চেহারা ফুটে ওঠে যে তিনি ধ্যান করবেন এককভাবে এবং ব্যক্তিগত মোক্ষের চিন্তা করবেন এবং হিমালয় গিয়ে সাধনা করবেন, এই সন্ন্যাসী কিন্তু তার কোনোটাই করেন। তিনি না তো হিমালয় গিয়ে সাধনা করেছেন, না তো ব্যক্তিগত মোক্ষের চিন্তা করেছেন। তিনি স্বামী বিবেকানন্দ যেভাবে বলতেন যে জীব সেবাই শিব সেবা, জনসাধারণের সেবা করো তাহলেই তোমার ঈশ্বর প্রাপ্তি ঘটবে, ঠিক সেভাবেই এই সন্ন্যাসী বৃহত্তর জনসমাজের ভেতরে নিজেকে বিলীন করে দিয়েছেন এবং সেই জনসমাজের কর্মক্ষেত্রে অবতীর্ণ হয়েই তিনি ঈশ্বরের আরাধনা করেছেন এবং সেই শিব সেবা করে চলেছেন। তার কারণ এই সন্ন্যাসীরও আরাধ্য দেবতা আদিনাথ শিব। আমি আজকে যোগী আদিত্যনাথের কথা বলবো। যোগী আদিত্যনাথ, যার জীবনটা রূপকথার থেকে কোনো অংশে কম আকর্ষণীয় নয়। উত্তরপ্রদেশের মতো ভারতের সব থেকে জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার ইতিহাসটা কিন্তু অত্যন্ত চমকপ্রদ, যা সিনেমার কিংবা কোনো ডকুমেন্টারির চিত্রনাট্যকেও হার মানাবে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে যোগী আদিত্যনাথ এই যে নামটি, এই নামটি কিন্তু ভদ্রলোক জন্মসূত্রে পান। এই নামটি তিনি লাভ করেছিলেন যখন তিনি গোরক্ষনাথ মন্দিরে দীক্ষাপ্রাপ্ত হন মহন্ত অবৈদ্যনাথ দ্বারা। তার আগে পর্যন্ত তার নাম ছিল, অর্থাৎ সন্ন্যাস পূর্ব জীবনের যোগী আদিত্যনাথের নাম ছিল অজয় সিং বিস্ত। সুতরাং সন্ন্যাস গ্রহণের আগেও আমার ধারা বিবরণীতে এই ভদ্রলোককে আমি যোগী আদিত্যনাথ নয়, অজয় সিং বিস্ত হিসেবে চিহ্নিত করব। অজয় সিং বিস্তের বেড়ে ওঠাটা উত্তরাখণ্ড এই রাজ্যের, বুঝতেই পারছেন, পার্বত্য প্রকৃতির মাঝে দেবভূমি। দেবভূমিতেই কি কোনো এমন একজন মানুষের জন্ম হয়েছিল যিনি পরবর্তী সময়ে এক রূপকথার নায়ক হয়ে উঠবেন এবং দেবতার সেই আধ্যাত্ম সংস্পর্শে নিজেকে সিঞ্চিত করে হয়ে উঠবেন একজন যোদ্ধা সন্ন্যাসী? সেটা আমরা জানি না, অনুমান করে নিতে পারি। উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়ালের পঞ্চুর জেলায় অজয় সিং বিস্তের জন্ম। তার বাবার নাম আনন্দ সিং। ভদ্রলোক বন বিভাগের আধিকারিক ছিলেন এবং অজয় কিন্তু তার পিতামাতার একমাত্র সন্তান ছিলেন না। অজয়রা 4 ভাই এবং 3 বোন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে 7 জনের সংসার চালানোর জন্য যে অর্থের প্রয়োজন বিলাসবহুল জীবনযাপনের স্বার্থে, সেই বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অর্থ কিন্তু আনন্দ সিং এর ছিল না। তিনি বন বিভাগের আধিকারিক ছিলেন এবং একটি সচ্ছল মধ্যবিত্ত পরিবারে অজয় বেড়ে উঠছিল। অজয়ের প্রাথমিক পড়াশোনার বিষয়টা যদি আমরা উল্লেখ করি তাহলে দেখতে পাবো যে পঞ্চরে প্রাথমিক বিদ্যালয়েই কিন্তু অজয় সর্বপ্রথম ওর পড়াশোনা শুরু করে। ছোটবেলা থেকেই ভীষণ ব্যতিক্রমী একজন মানুষ ছিলেন অজয়। শোনা যায় তার বন্ধুরাই পরবর্তীকালে সাক্ষাৎকার দিয়েছেন যে একবার বন্ধুর সঙ্গে যখন অজয় যাচ্ছে একটা রাস্তা দিয়ে, তখন সামনে একটা মন্দির পড়ে। সেই মন্দিরে দেখা যাচ্ছে যে অনেক সহপাঠীরা কিংবা মানুষজন চলে ফিরে বেড়াচ্ছে, এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাচ্ছে। খুব কম সংখ্যক মানুষই সেই মন্দিরের প্রার্থনা জানাচ্ছে। অজয়ের সমবয়সী একজন স্কুলের ছাত্রও কিন্তু সেই বয়সে মন্দিরে গিয়ে দেব উপাসনা করেন। এটা হয়তো আমাদের চারপাশের জনজীবনে অত্যন্ত স্বাভাবিক বলে মনে হবে, তার কারণ ওই যে বয়সটি, অর্থাৎ একেবারেই 3-4 বছর বয়সে, সেই সময়ে আধ্যাত্ম চেতনার সূত্রপাত সাধারণত সাধারণ শিশুদের মধ্যে দেখা যায় না। কিন্তু অজয়, শোনা যায় যে প্রত্যেক দিন বিদ্যালয়ে যাওয়া আসার সময় সেই মন্দিরে ভক্তিনম্র চিত্তে প্রণাম করতেন। সেই সময় একদিন প্রণাম করার পর যখন অজয় তার সহপাঠীর সঙ্গে যাচ্ছে স্কুলে, সেই সময় অজয় বলল তার বন্ধুকে যে আচ্ছা বলতো, তোর যদি খুব টাকা হয় তাহলে তুই কি করবি? সেই বন্ধু বলল যে কি আবার, একটা ভালো বাইসাইকেল কিনবো। বন্ধুটি পাল্টা অজয়কে জিজ্ঞেস করলো যে তোর খুব বেশি টাকা হলে তুই কি করবি? অজয় তখন উত্তর দিয়েছিল যে আমার যদি কোনোদিন খুব টাকা হয় তাহলে আমি রামচন্দ্রের একটা মন্দির তৈরি করব। ঈশ্বর হয়তো মেঘের আড়াল থেকে
সেই সময় স্মিত হেসেছিলেন, কারণ যে ছোট্ট কিশোর এই কথাটা বলছে, কয়েক দশক পরে রামচন্দ্রের সেই সুবিশাল মন্দির যখন নির্মিত হবে, তখন সেই মন্দির প্রতিষ্ঠার অন্যতম কাণ্ডারি হয়ে উঠবে এই বালক। অজয় তার স্কুল জীবনের পাঠক্রমের একদম শেষ পর্যায়ে অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হল ঋষিকেশের ভরত মন্দির ইন্টারমিডিয়েট কলেজে, এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর অজয় সায়েন্স নিয়ে পড়াশোনা করতে শুরু করলো। গণিত তার বিশেষ বিষয় ছিল, তো সেই গণিত নিয়ে অজয় পড়াশোনা করতে শুরু করলো হেমাবতী নন্দন বহুগুণা বিশ্ববিদ্যালয়ে। এই হেমাবতী নন্দন বহুগুণা বিশ্ববিদ্যালয়ে অজয় যখন পড়াশোনা করছে, সেই সময় বহু বিচিত্র ঘটনা অজয়ের সামনে উঠে আসে এবং অজয়ের সম্মুখীন হয়। ঠিক যেভাবে একটা ঘটনার কথা আমি বলছি, একদম কলেজের প্রথম দিনে, এই অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে আমারও আছে। আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, তো একদম অ্যাডমিশনের প্রথম দিনটার কথা মনে আছে। সেই সময় বিভিন্ন দলের ছাত্র সংগঠন নতুন ছাত্রছাত্রীদের অ্যাপ্রোচ করে যে তাদের ছাত্র সংগঠনে ভর্তি হওয়ার জন্য বা অন্তর্ভুক্ত হওয়ার জন্য। এই অভিজ্ঞতা আমারও হয়েছে, অজয় সিং বিস্তেরও হয়েছে। অজয়কে প্রথম দিনেই ভারতের ছাত্র ফেডারেশন অর্থাৎ সিপিআইএম এর যে ছাত্র সংগঠন এসএফআই, সেই এসএফআই সর্বপ্রথম অ্যাপ্রোচ করার পরে অজয় তখন রাজনীতির বিশেষ কিছুই জানতো না, কিন্তু তার মনে ভারতীয়ত্ব, হিন্দুত্ব এবং হিন্দুত্ববাদী চেতনা দৃঢ়ভাবে প্রথিত হয়ে গেছে। কিন্তু এসএফআই এর কার্যকলাপ সম্বন্ধে অজয় খুব একটা কিছু জানতো, তাই তারা অ্যাপ্রোচ করলো এবং অজয়ের নামটা অন্তর্ভুক্ত করিয়ে নিল। অজয় সেখানে খুব একটা আপত্তি করে, কিন্তু তারপরে অজয় যখন তাদের লিফলেট বা ম্যানিফেস্টো পড়লো এবং তাদের নাস্তিকতার বিষয়ে জানলো এবং তাদের দেশদ্রোহিতার এক একটা উপাদান চিহ্নিত করতে পারলো, তখন অজয়ের কাছে সমস্ত কিছু স্পষ্ট হয়ে উঠল। অজয় আর দেরি করল না, দ্বিতীয় দিনেই এসএফআই এর দপ্তরে গিয়ে নিজের পদত্যাগের কথাটা জানিয়ে, এবং তারপর অজয় তার সঠিক দিশা খুঁজে পেল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, অর্থাৎ স্বাভাবিকভাবে যাকে আমরা বিজেপির ছাত্র সংগঠন বলে জানি, আসলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আরএসএস এর ছাত্র সংগঠন। এবং যেহেতু আরএসএস এবং বিজেপির মধ্যে একটি আদর্শগত নৈকট্য আছে, তাই সে কারণে বিজেপির যে রাজনৈতিক চিন্তাধারা, সেই রাজনৈতিক চিন্তাধারা এবিভিপিও বহন করে। তো অজয় এবিভিপির সদস্য হিসেবে পূর্ণ মাত্রায় নিজের রাজনৈতিক জীবন শুরু করলো। এরপরে বেশ কয়েক মাস পেরিয়ে গেছে, ইলেকশন আসছে, নির্বাচনে। সেই নির্বাচনে এবিভিপি এবং এসএফআই প্রবলভাবে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হলো। অজয় খুব স্বাভাবিকভাবেই নিজের সর্বশক্তি দিয়ে এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামলো। সরাসরি নির্বাচনে টিকিট অজয় পেল না, কিন্তু নির্বাচনের যে প্রচার কার্য, সেই প্রচার কার্যে অজয় কিন্তু মূল স্তম্ভ হিসেবে উঠে এলো। এরকমই একদিন কলেজের ইলেকশন ক্যাম্পেইন চলছে। সেদিন ক্যাম্পেনিং এর জন্য বা প্রচার কার্যের জন্য বেশ দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, এবং এবিভিপির একটি মেয়ে ছিলেন মহিলা কর্মকর্তা। সেই মেয়েটি বাস না পেয়ে ভীষণ সমস্যায় পড়ল। অন্যান্য পুরুষ সহপাঠীরাও ছিল, কিন্তু একটি মেয়ের সেই সময় বাস না পেলে এবং সে যদি সময় মতো বাড়ি ফিরতে না পারে, তাহলে তার বাড়িতে কি তুলকালাম হতে পারে সেটা মেয়েটি ভালোই বুঝতে পারলো। তখন তার রীতিমতো কাঁদো কাঁদো অবস্থা। তো অজয়রা সেই মেয়েটি সহ এবিভিপির যারা কর্মী ছিল সবাই একযোগে হাঁটতে লাগলো, এবং হাঁটতে হাঁটতে মেন রোডের ধারে যখন তারা চলে এলো, তখন একেবারে অন্ধকার হয়ে গেছে এবং কোনো রকম কোনো পরিবহন পাওয়া যাচ্ছে না, না কোনো বাস, না কোনো লরি। এভাবে প্রায় ঘন্টা দেড়েক অপেক্ষা করার পরে একটা বাস দেখা গেল যে আসছে উল্টো দিক থেকে। অজয়ের সহকর্মীদের কাছে, মূলত ওই মেয়েটির কাছে, এই বাসটা সেই সময় ছিল সোনার চেয়েও দামি। এই বাসে তাদের উঠতেই হবে এবং তাকে বাড়ি পৌঁছতেই হবে। কিন্তু বারবার হাত নাড়া সত্ত্বেও বাসটার থামার কোনো লক্ষণ দেখা গেল। অবশেষে অজয় তার সেই চিরপরিচিত বিদ্রোহী সত্তা নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়াল। অজয় দুহাত ছড়িয়ে বাসের সামনে দাঁড়িয়ে পড়ল, অর্থাৎ বাসকে যদি যেতে হয় তাহলে অজয়কে রান ওভার করে দিয়ে যেতে হবে।
এবং বাসটা থামলো অজয়ের একেবারে মুখের সামনে। অজয় কিন্তু বিচলিত হলো না। সুতরাং এই ঘটনার মধ্য থেকেই হয়তো অজয় সিং বিস্তের সেই চারিত্রিক দৃঢ়তা, সেই প্রতিজ্ঞার মনোবল পরিস্ফুট হয়ে উঠল এবং সেই মেয়েটি সহ যে সহপাঠীরা সেই গন্তব্যের দিকে যাবে, সেই দিকে যাদের বাড়ি, তারা প্রত্যেকে বাসে উঠে পড়ল এবং অজয় প্রত্যেকের ভাড়া মিটিয়ে দিয়ে নিজে নেমে এলো। সুতরাং এই হচ্ছে অজয় সিং বিস্ত, যিনি ভবিষ্যতে হয়ে উঠবেন যোগী আদিত্যনাথ। আরো একটা ঘটনার কথা বলি, এটাও অজয়ের কলেজ জীবনে। সেই সময় এবিভিপির সভা চলছে। সেই সভার মধ্যেই এবিভিপির একজন কর্মী হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। অজয় এবং তার সহপাঠী, অর্থাৎ যারা এবিভিপির কর্মী ছিল, তারা সেই অসুস্থ এবিভিপি কর্মীকে নিয়ে, তাদেরই বন্ধু, সেই বন্ধুকে নিয়ে হাসপাতালে পৌঁছল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বন্ধুকে আর বাঁচানো গেল না। যে সহপাঠীরা অজয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই বন্ধুকে হাসপাতালে নিয়ে গেছিল, যখন তারা শুনল যে সেই বন্ধুটি মারা গেছে একটি ছোঁয়াচে রোগে, সঙ্গে সঙ্গে কিন্তু তারা সেই জায়গা থেকে চলে গেল। সৎকারে কোনোভাবেই রাজি হলো না। অজয় বারংবার তাদের বোঝাতে লাগলো, কিন্তু যখন দেখলো যে তাদের বুঝিয়ে কোনো লাভ হবে না, তখন অজয় একা সেই মৃতদেহকে কাঁধে করে শ্মশানে নিয়ে যায় এবং শ্মশানে গিয়ে ডোমদের সাহায্যে যথাবিহিত সৎকার করে। এটা যদি কোনো সাধারণ ছেলে হতো, তাহলে সে তো একা মৃতদেহ বহন করতে পারতই না, তার সেই শারীরিক সক্ষমতাও থাকতো না, মাঝখান থেকে ভূতের ভয় পেত এবং মৃতদেহ উপযুক্তভাবে সৎকার করার এই যে একটা সামাজিক দায়, এই সামাজিক দায় সে বহন করতো না। কিন্তু আগেই বললাম যে অজয় সিং বিস্ত আর 5 জন ছেলেদের মতো ছিল না। তিনি একেবারেই ছিলেন একজন ব্যতিক্রমী চরিত্র। সুতরাং এই ঘটনাবহুল দিকগুলো অজয় সিং বিস্তের কলেজ জীবনকে ভীষণভাবে বর্ণময় করে তোলে। এরপর ললিতমোহন শর্মা রাজকীয় স্নাতকোত্তর মহাবিদ্যালয়ে অজয় স্নাতকোত্তরের পড়াশোনা করতে অগ্রসর হলো, অর্থাৎ এমএসসি। সেই গণিত তার বিষয়। অজয় তো ইউনিভার্সিটিতে ঢুকলো, কিন্তু সেখানে পড়াশোনা চলাকালীন রাম মন্দির আন্দোলনে অজয় ভীষণভাবে নিজেকে সম্পৃক্ত করে ফেললো। এর আগেই 1990-এ রাম মন্দির আন্দোলন যখন শুরু হয়েছে, তখন লালকৃষ্ণ আদবানির হাত ধরে, লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, এই সমস্ত বিজেপির প্রথম সারি নেতাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে অজয় কিন্তু রাজনীতিতে পুরোদস্তুর কর্মী হিসেবে আত্মপ্রকাশ করে। তার ছাত্র রাজনীতি থেকে ক্রমশ বিজেপি নেতা হয়ে ওঠার একটা পথ কিন্তু রাম মন্দির আন্দোলনে স্পষ্ট হয়ে ওঠে। এরপর 1992 সেই উত্তাল সময়, যখন হিন্দু কর সেবকেরা রাম মন্দিরকে ধ্বংস করে এই অবৈধভাবে নির্মাণ করা বাবরি মসজিদকে ধুলোয় মিশিয়ে দিল 1992-তে, সেই সময়টা আমাদের মনে রাখতে হবে। সেই সময়ে অজয় সিং বিস্ত স্নাতকোত্তরের পড়াশোনা করছেন এবং এমনই একটা দিনে তার সঙ্গে সাক্ষাৎ ঘটল মহন্ত অবৈদ্যনাথের। মহন্ত অবৈদ্যনাথ, যিনি সেই সময় ছিলেন গোরখনাথ মন্দিরের মহন্ত, অর্থাৎ গোরখনাথ মন্দিরের প্রধান সেবায়েত বা প্রধান। অজয়ের সঙ্গে মহন্ত অবৈদ্যনাথের সাক্ষাৎটা হয়তো দৈব নির্দেশিত ছিল। তার কারণ অজয়কে দেখেই অবৈদ্যনাথ বুঝতে পারেন যে এই যুবক কোনো সাধারণ কর্ম করার জন্য আসেন। এই যুবকের অনেক অনেক বড় একটা লক্ষ্য আছে এবং একই সঙ্গে এই যুবক হয়ে উঠবে একজন যোদ্ধা রাজনীতিবিদ বা যোদ্ধা সন্ন্যাসী। অবৈদ্যনাথ অজয়কে বললেন যে গোরখনাথ মন্দিরে অজয় যেন তার সঙ্গে দেখা করে পরবর্তী সময়। অজয় বলল ঠিকই যে দেখা করবে, কিন্তু রাজনীতির পাকে চক্রে কিংবা পড়াশোনার চাপে অজয়ের সময় খুব একটা হয়ে উঠল না। কিন্তু এরও 1 বছর পেরিয়ে যাওয়ার পর অজয়ের তখন একেবারে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা বাকি। ঠিক সেই সময় মহন্ত অবৈদ্যনাথ অসুস্থ হয়ে পড়লেন গুরুতর রূপে। সেই সময় নার্সিংহোমে থাকাকালীন অবৈদ্যনাথ অজয়কে ডেকে পাঠালেন। অজয় কিন্তু আর সেই ডাক অমান্য করতে পারল না। অজয় ছুটে গেল অবৈদ্যনাথের কাছে, তার কারণ অবৈদ্যনাথের এবং গোরখনাথ সম্প্রদায়ের সেই নাথ পন্থার যে আধ্যাত্মিক চেতনা, সে আধ্যাত্মিক চেতনা অজয়কে ভীষণভাবে আকর্ষিত করে চলেছে। অজয় নার্সিংহোমে গেল এবং অবৈদ্যনাথ তাকে এবার স্বনির্বন্ধ অনুরোধ করল
যে তুমি নাথ পন্থায় দীক্ষিত হও, সংসার জীবন তোমার জন্য নয়, তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করো। তবে এমন সন্ন্যাস ধর্মই গ্রহণ করবে যে সন্ন্যাস ধর্মে জনসাধারণের সেবার কথা বলা হয়েছে, ব্যক্তিগত মোক্ষের চিন্তা একবারের জন্যও করো না। অজয় নিজের সঠিক দিশা, নিজের সঠিক মার্গ বা জীবনের সঠিক লক্ষ্য খুঁজে পেল। পরিবারের কাউকে সত্যি কথা না বলে একদিন অজয় বেরিয়ে পড়ল গোরখনাথ মঠের উদ্দেশ্যে। গোরখনাথ মঠে গিয়ে অবৈদ্যনাথের সঙ্গে সাক্ষাৎ করল এবং এর পরেই শুরু হলো যোগী হয়ে ওঠার জন্য অজয়ের সেই প্রশিক্ষণ। এবং গোরখনাথ মন্দিরের যারা দীক্ষিত সন্ন্যাসী, তাদের দীক্ষা গ্রহণের সময় একটা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সেই পরীক্ষাটা হচ্ছে এই যে নাকের এই যে নরম অংশটা দেখছেন, এই নরম অংশটাকে ফুটিয়ে দেওয়া হয় কোনো অ্যানাস্থেসিয়া ছাড়া, এবং ফুটিয়ে দেওয়ার পরে একটা কুণ্ডল এই কানের ভেতর পরিয়ে দেওয়া হয় এবং এইটা নির্দেশ দেওয়া হয় যে যে ব্যক্তি দীক্ষিত হতে চলেছেন সেই ব্যক্তির চোখ থেকে যদি এক ফোঁটাও জল পড়ে এই কাজ করার সময়, তাহলে সেই ব্যক্তি কিন্তু সন্ন্যাস ধর্মে দীক্ষিত হওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। এই নির্দেশের মধ্যে সন্ন্যাস ধর্মের যে চারিত্রিক দৃঢ়তা থাকা উচিত, সেই দৃঢ়তারই পরীক্ষাটা নেওয়া হয়। এবং অজয় যখন তার সন্ন্যাস ধর্মে দীক্ষা গ্রহণের সময় উপস্থিত হলো, যখন তার কান বেঁধানো হলো, তখন অজয়ের চোখ থেকে এক ফোঁটাও জল পড়ল না। ধীর স্থিতপ্রজ্ঞ চিত্তে অজয় বসে থাকলো, তার দৃষ্টি নিবদ্ধ থাকলো সম্মুখে হয়তো প্রজ্জ্বল ভবিষ্যতের দিকে। অজয়ের দীক্ষা গ্রহণ হলো, বলা যেতে পারে অজয়ের নবজন্ম সাধিত হলো। এবং এই সময় থেকেই মহন্ত অবৈদ্যনাথের পরে তার শিষ্য হিসেবে অজয় সিং বেস্ত যোগী আদিত্যনাথ হিসেবে সমগ্র জনসমাজে, সমগ্র ভারতে, সমগ্র বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠতে থাকলেন ক্রমশ। 1992 থেকে অর্থাৎ দীক্ষিত হওয়ার পরে যোগী আদিত্যনাথ গোরখনাথ মন্দিরের একজন সেবায়েত হিসেবে নিজের সর্বসত্তাকে নিয়োজিত করলেন। তার বাবা মা তার সঙ্গে দেখা করেছিলেন এবং গোরখনাথ মন্দিরের দীক্ষা গ্রহণের পরে সেখানে কিন্তু এমন কোনো নিয়ম থাকে না যে বাবা মার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ করা যাবে না কিংবা পূর্বাশ্রমের কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না, একেবারেই না। নাথ পন্থা ভীষণ একটা প্র্যাকটিক্যাল পন্থা এবং সেই কারণেই সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে নাথ যোগীদের কোনো রকম কোনো বিধিনিষেধ নেই। পূর্বাশ্রমের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ নেই। বিধিনিষেধ শুধু আছে বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, অর্থাৎ আবশ্যিকভাবে ব্রহ্মচর্য পালন করতে হবে। এছাড়া জনসমাজে মিশে যাওয়ার জন্য একজন মানুষ, একজন অসন্ন্যাসী যা করে থাকেন, গোরখনাথ মন্দিরের মহন্ত বা একজন সেবায়েত ঠিক সেই কাজগুলোই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো 1992 থেকে 1998 অবধি সর্বশক্তিতে নিষ্ঠা সহকারে গোরখনাথ মন্দিরের একজন সেবায়েত হিসেবে যোগী আদিত্যনাথ নিজেকে নিয়োজিত করলেন। এবং 1998 সাল যখন এলো, তখন মহন্ত অবৈদ্যনাথ যোগী আদিত্যনাথকে গোরক্ষপুর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চিন্তা ভাবনা করলেন। এবং এই সিদ্ধান্তটা সেই বিষয়ে অত্যন্ত অত্যাশ্চর্য ছিল। তার কারণ সেই সময় যোগী আদিত্যনাথের বয়স ছিল মাত্র 22 বছর এবং 22 বছর বয়সে সাংসদ হওয়া একটা অচিন্তনীয় ব্যাপার ছিল। তো বয়সের বাধাটা সেই সময় আর বাধা হয়ে দাঁড়ালো না এবং অবৈদ্যনাথের সিদ্ধান্ত অনুসারে 1998 খ্রিস্টাব্দে সর্বকনিষ্ঠ সাংসদ হিসেবে যোগী আদিত্যনাথ সংসদে প্রবেশ করলেন প্রায় 50,000 ভোটে জিতে। যোগী আদিত্যনাথ কোনোদিন সংসদীয় নির্বাচনে কিংবা বিধানসভা ভিত্তিক নির্বাচনে পরাজিত হন। 1998, 1999, 2004, 2009, 2014 পাঁচবার গোরক্ষপুর লোকসভা আসন থেকে যোগী আদিত্যনাথ বিপুল ভোটে বারংবার জিতে এসেছেন এবং জাগ্রত হিন্দু জনতা যোগী আদিত্যনাথ কোনোদিন পরাজয়ের সম্মুখীন করেন। তাদের কাছে যোগী বাবা প্রাণের থেকেও প্রিয়, তাই বারংবার লক্ষাধিক আসনে যোগী আদিত্যনাথ জিতে এসেছেন। কিন্তু
এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে যোগী আদিত্যনাথ সম্পূর্ণভাবেই একজন উদ্দাম চরিত্র, যাকে কোনোভাবে বেঁধে রাখা যায় না। তিনি একেবারেই একরোখা, তার মনে যা আসে তিনি সেটা মুখেই বলেন এবং মৌলবাদী জেহাদিদের বিরুদ্ধে যোগী আদিত্যনাথ প্রথম থেকেই ভীষণভাবে সক্রিয়। তিনি প্রকাশ্যেই বলেছেন যে আমরা মুসলমানদের তখনই ভালোবাসতে পারি যখন মুসলমানরা আমাদের ভালোবাসবে। আমরা আল্লাহকে ততটাই ভালোবাসি যতটা মুসলমানরা শ্রীরামচন্দ্রকে ভালোবাসে। আমরা বিধর্মীদের ততটাই শ্রদ্ধা করি যতটা মুসলমানরা কাফেরদের শ্রদ্ধা করে। সুতরাং এই জাতীয় কথা, এই জাতীয় স্পষ্টবাদিতা স্বয়ং নরেন্দ্র মোদীও কোনোদিন বলতে পারে। এছাড়া আরো একটা জনসভায় যোগী আদিত্যনাথ বলেছিলেন যে আমাদের একজন হিন্দুকে যদি মৌলবাদী জেহাদিরা হত্যা করে তাহলে মৌলবাদী জেহাদিদের 10 জনকে আমরা হত্যা করব। সুতরাং এই জাতীয় স্পষ্টবাদিতা, দৃঢ় প্রতিজ্ঞা এবং আগুনের মতো একটি সংগ্রামশীল চরিত্র হওয়ার কারণে কিছু কিছু সময় কিন্তু বিজেপির সঙ্গে যোগী আদিত্যনাথের মনোমালিন্য দেখা গেছে। তাদের সম্পর্ক আজ অব্দি বরাবর শীতল থেকেছে। কেউই কখনো উদগ্র বিদ্রোহ সৃষ্টি করেনি, কিন্তু একটু কান পাতলেই শোনা যায় যে যোগী আদিত্যনাথকে কিন্তু কোনোভাবেই ট্যাকেল করতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যোগী আদিত্যনাথ নিজের মতোই চলেছে এবং যোগী আদিত্যনাথকে ট্যাকেল করতে গিয়ে বিজেপি 2002 সালে কিভাবে নাকানি চোবানি খেয়েছিল সে কথাটা এবার আপনাদের। 2002 সালে উত্তরপ্রদেশে একটা উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে বিজেপির মূল অফিসিয়াল প্রার্থী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবপ্রতাপ শুক্লা। এই প্রার্থীকে যোগী আদিত্যনাথ মোটেও পছন্দ করেন। তিনি বিজেপি নেতৃত্বকে সে কথা জানান, কিন্তু বিজেপি নেতৃত্ব কর্ণপাত করে এবং বিজেপি একেবারে ডেলিভারিটলি সেই শিবপ্রতাপ শুক্লাকে উত্তরপ্রদেশে সেই উপনির্বাচনে প্রার্থী করেন। যোগী আদিত্যনাথ সেই সময় হিন্দু মহাসভার পক্ষ থেকে রাধা রমন দাস আগরওয়ালকে বিজেপির অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধে দাঁড় করান এবং জিতিয়েও দেন। রাধা রমন দাস আগরওয়াল বিপুল ব্যবধানে জয়ী হয়। এরপর থেকে বিজেপি কোনোদিন কখনো যোগী আদিত্যনাথকে ঘাঁটাতে সাহস পায়। উত্তরপ্রদেশে বিজেপি বলতে যোগী আদিত্যনাথকেই বোঝায়। তিনি যা বলবেন বিজেপি সেই পথে চলবে, তার পথেই বিজেপিকে চলতে হবে, বিজেপির পথে তিনি চলবেন না। এটাই হচ্ছে যোগী আদিত্যনাথের অ্যাটিটিউড। কিংবা ধরুন 2006 সালে বিজেপির পক্ষ থেকে লখনৌতে ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং আয়োজিত হচ্ছিল। সেই সময়ে কিন্তু যোগী আদিত্যনাথ সেই মিটিংয়ে না গিয়ে নিজে গোরক্ষপুরে হিন্দু মহাসম্মেলন আয়োজন করেন এবং দূরত্ব যথেষ্ট থাকা সত্ত্বেও লালকৃষ্ণ আদবানি, রাজনাথ সিং, মুরলী মনোহর যোশীরা সেই সময় সেই হিন্দু মহাসম্মেলনে উপস্থিত থেকেছে। সুতরাং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ওই যে ক্ষোভে যোগী আদিত্যনাথ কখনোই আঁটেননি কিংবা তাকে আঁটানোর চেষ্টা বিজেপি করেও সফল হয়নি। সুতরাং সেই কারণে যোগী আদিত্যনাথ একজন স্বাধীন হিন্দু যোদ্ধা সন্ন্যাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এরপর এলো 2007-এ উত্তরপ্রদেশের মৌলবাদী জিহাদিরা হিন্দু ধর্মকে অপমান করায় একটা ঘটনা ঘটেছিল। তারা তো হিন্দু ধর্মকে অপমান করলো, যথেচ্ছাচার করলো। এর প্রতিবাদে বিজেপির একজন কর্মী প্রতিবাদে সোচ্চার হয়ে উঠল। প্রতিবাদ করার জন্য সেই বিজেপি কর্মীকে সেই মৌলবাদী জিহাদিরা পিটিয়ে মেরে ফেলল এবং এই ঘটনায় যোগী আদিত্যনাথ চুপ করে থাকতে প্রস্তুত ছিলেন। তিনি প্রতিবাদে সোচ্চার হয়ে উঠলেন এবং সার্বিক বৃহত্তর গণ আন্দোলনের ডাক দিলেন এবং সেই গণ আন্দোলনে মৌলবাদী জিহাদিদের হৃৎকম্প উপস্থিত হল এবং সেই আন্দোলন এতটাই ব্যাপক আকার ধারণ করলো যে সেই সময় উত্তরপ্রদেশে যে সমাজবাদী পার্টির সরকার ছিল, যারা তৃণমূল কংগ্রেসের মতোই মৌলবাদী জিহাদিদেরই তোষণ করে থাকে, সেই সরকার এবং সেই সময়ের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের নির্দেশে ডিএম এবং এস চক্রান্ত করে মৌলবাদী জিহাদিদের পরিবর্তে উল্টে যোগী আদিত্যনাথকেই গ্রেপ্তার করল এবং তাকে হেনস্থা করা শুরু হলো।
তারপরে অবশ্য প্রবল আন্দোলনের চাপে যোগীকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু এই সময় থেকে ধারাবাহিকভাবে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রশাসনিক হেনস্থার সূত্রপাত ঘটে এবং যোগীজির মতো একজন লৌহ পুরুষও সংসদে দাঁড়িয়ে এই বিষয়গুলো বলার সময় চোখের জল ধরে রাখতে পারেননি। কিন্তু যোগী, আমি আগেই বলেছি, কোনো সাধারণ মানুষ নয়। তিনি নিজের চোখের জলকে প্রতিশোধের আগুনে রূপান্তরিত করেন এবং 2007-এর পরে যে 2009 লোকসভা নির্বাচন হয়, সেই লোকসভা নির্বাচনে যোগী আদিত্যনাথ আগের বারের থেকেও আরো বিপুল মার্জিন 2 লক্ষ ভোটে জয়ী হন। সুতরাং মৌলবাদী জেহাদিরা অবশেষে বুঝতে পারে যে যোগী আদিত্যনাথ কি এবং হিন্দু জাগ্রত জনতার সমর্থন যখন কোনো মানুষের দিকে থাকে তখন সেই মানুষ কতটা অপ্রতিরোধ হয়ে উঠতে পারে। এই 2009-এর আগে আরো একটা ঘটনা ঘটেছিল আজমগড়। সেখানেও মৌলবাদী জিহাদিরা যোগী আদিত্যনাথের ওপর আক্রমণ নামিয়ে আনে, কিন্তু যোগী আদিত্যনাথকে কোনোভাবেই তারা প্রতিহত করতে সক্ষম হয়। এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, 1998-এ প্রথম লোকসভা নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর এবং যখন বিজেপির সঙ্গে তার একটু দূরত্ব তৈরি হচ্ছে, সেই সময় যোগীজি একটা পৃথক হিন্দু সংগঠন তৈরি করেন। এই হিন্দু সংগঠনের নাম হিন্দু যুব বাহিনী। হিন্দু যুব বাহিনী একেবারেই যোগী আদিত্যনাথের নামে শপথ গ্রহণ করত। তাদের অ্যালিজেন্স বা আনুগত্য সম্পূর্ণভাবে যোগীজির প্রতি ছিল, যোগীজির প্রতি তারা ছিল সমর্পিত। এবং এই হিন্দু যুব বাহিনীর ওপর ভিত্তি করেই যোগী আদিত্যনাথ নিজের শক্ত সাংগঠনিক প্রতিভার বিস্তার করে এবং সেই কারণে আগেই বললাম যে 2002 সালে তিনি বিজেপির অফিসিয়াল ক্যান্ডিডেটকে হারিয়ে দিয়েছিলেন। এবং বিজেপি যে যোগীজিকে ঘাঁটাতে সাহস পায় না আজ পর্যন্ত, তার কারণ হচ্ছে হিন্দু যুব বাহিনী। হিন্দু যুব বাহিনী অনেকটা সেই নাৎসি জার্মানির এসএস বাহিনীর মতোই, একেবারে তারা সমর্পিত একজন ব্যক্তির জন্য এবং তারা হিন্দু ধর্মের জন্য সমর্পিত প্রাণ। সুতরাং উত্তরপ্রদেশে কান পাতলে এখনো শোনা যায় যে হিন্দু যুব বাহিনীর সদস্যরা বলছে যে উত্তরপ্রদেশ মে রহনা হ্যায় তো যোগী যোগী कहना है, অর্থাৎ উত্তরপ্রদেশে যদি থাকতে হয় তাহলে যোগীর নাম আপনাকে উচ্চারণ করতেই হবে। তো 2009 অবধি এভাবেই রাজনীতির একদম তুঙ্গে যোগী আদিত্যনাথ উপনীত হলেন এবং তারপর 2014 সালে তার শেষ লোকসভা নির্বাচনে যোগী আদিত্যনাথ বিপুল ভোটে জয়লাভ করলেন। সুতরাং অজয় সিং বিস থেকে যোগী আদিত্যনাথ হয়ে ওঠার এই যে দীর্ঘ পর্ব, এই দীর্ঘ পর্বে যোগী আদিত্যনাথ পেরিয়েছেন অনেক প্রতিকূলতা, অনেক সংগ্রাম। আমাদের ভারতের মতো দেশে যেখানে 80% হিন্দু, সেই দেশেও ক্রমাগত হিন্দুদের নির্যাতিত হতে হয়, কিন্তু সেই নির্যাতনের বিরুদ্ধে কখনো কখনো কোনো মানুষ একেবারে অগ্নিশুদ্ধ হয়ে উঠে দাঁড়ান। সেই অগ্নিশুদ্ধ মানুষের নাম যোগী আদিত্যনাথ। এবং যোগী আদিত্যনাথ প্রথম দিন থেকে বলে এসছেন যে তিনি হিন্দু রাষ্ট্র চান এবং তার একমাত্র রাজনৈতিক চূড়ান্ত লক্ষ্য হবে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা। সুতরাং 2014 সালে যখন তিনি নির্বাচনে জয়যুক্ত হলেন তখন কেন্দ্রে প্রধানমন্ত্রীর আসনে বসলেন নরেন্দ্র মোদী। অনেকেই সেই সময় থেকে স্বপ্ন দেখতে শুরু করেছিল যে নরেন্দ্র মোদীর পর ভবিষ্যতে কোনো একজন সন্ন্যাসী, যিনি গোরক্ষপুরের মহন্ত, তিনি হয়তো ভারতের প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করবেন এবং একজন সন্ন্যাসী প্রধানমন্ত্রীর আওতায় ভারতবর্ষ আবারও সেই হিন্দু রাষ্ট্রে ফিরে যাবে, যে হিন্দু রাষ্ট্রের কথা রামায়ণ মহাভারতে বলা হয়েছে। আজকে এ পর্যন্তই। যোগী আদিত্যনাথের মতো এরকম একজন প্রজ্জ্বল মানুষের কথা বলতে গেলে সেই ভিডিও কখনো এক পর্বে শেষ হতে পারে না। সুতরাং এই প্রথমবার দীপায়ন স্পিক্সে আমি একজন মানুষকে কেন্দ্র করে 2টো পর্বে ভিডিও উপস্থাপনা করব। প্রথম পর্বে আপনাদের শোনালাম সন্ন্যাসী থেকে যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী হওয়ার পথের কাহিনী। দ্বিতীয় পর্ব অর্থাৎ আগামী সপ্তাহে আমি আপনাদের শোনাবো যে কিভাবে প্রতিকূলতাকে অতিক্রম করে ওই সোকল্ড বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের লবিবাজিকে চূর্ণ করে দিয়ে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি মৌলবাদী জেহাদিদের কিভাবে ত্রাস হয়ে উঠলেন
এবং একজন হিন্দু ধর্মযোদ্ধা হিসেবে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করলেন, সেই বিষয়টা শোনার জন্য বা দেখার জন্য আপনাদের আগামী সপ্তাহ অবধি অবশ্যই অপেক্ষা করতে হবে। সেটা দ্বিতীয় পর্বে তথা অন্তিম পর্বে থাকবে। আজকে এই প্রথম পর্বে অর্থাৎ সন্ন্যাসী থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথের কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে সেই মন্তব্য উল্লেখ করবেন, বন্ধুদের মাঝে আমার ভিডিও ছড়িয়ে দেবেন। আর যারা যারা এখনো পর্যন্ত দীপায়ন স্পিক্সকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দীপায়ন স্পিক্সের সঙ্গে থাকবেন এবং আশা করব আপনারা এই প্রথম পর্ব দেখার পরে অধীর আগ্রহে আগামী সপ্তাহে যোগী আদিত্যনাথের দ্বিতীয় এবং অন্তিম পর্ব দেখার জন্য মুখিয়ে থাকবেন। আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, জয়তু সনাতন ধর্ম।